অবশেষে আপনাদের বহুল কাঙ্ক্ষিত স্মার্টফোন Xiaomi 17T বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল। এই ডিভাইসটার একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমরা শেয়ার করছিলাম এবং ফাইনালি আপনারা রিভিউটা পেতে যাচ্ছেন। স্মার্টফোনটার সাইজটা জাস্ট দেখুন, কত সুন্দর না? মানে একদম স্ট্যান্ডার্ড সাইজ বা কম্প্যাক্ট সাইজ বলা যেতে পারে। এক হাতে নিয়ে যারা ফোন ব্যবহার করতে চান কিন্তু পাওয়ারফুল কিছু থাকা চাই, তাদের জন্য পারফেক্ট। মানে এই স্মার্টফোনটাকে বলা যেতে পারে একটা ফটোগ্রাফি ডিভাইস বা মানে মূলত ক্যামেরা সেন্ট্রিক ডিভাইসই বলা যেতে পারে। Xiaomi 17T এই স্মার্টফোনটা কিনলে আপনারা সাথে দুইটা গিফট পেয়ে যেতে পারেন। গিফট হিসেবে রয়েছে Xiaomi স্মার্ট এয়ার পিউরিফায়ার এবং Xiaomi Watch 5 Lite। আচ্ছা, কিনবেন কি কিনবেন না সেই ডিসিশন না হয় একটু পরে নেন, আপনার রিভিউ আপনি সেই ডিসিশন নিতে পারবেন আই থিঙ্ক। ফার্স্ট অফ অল স্মার্টফোনটার সাইজটা আবারও বলবো খুবই স্ট্যান্ডার্ড, খুব বেশি বড় না। আপনাকে যদি ডিসপ্লে সাইজ বলা হয় তাহলে ধরতে পারবেন 6.59 ইঞ্চ, খুব বেশি বড় না। এই যে এইটুকু একটা ডিভাইস। স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে তিনটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, পার্পল, ওপাল হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার। ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i। তবে বডি ফ্রেমটাতে প্লাস্টিক রয়েছে, যদিও এটা একদমই মেটালের মতো একটা ফিল দেয়, খুবই সলিড টাইপের একটা ফিল দেয়, তবে এটা আসলেই প্লাস্টিক। বাট আমার মনে হয় এটা মেটাল হলে একদম পারফেক্ট হতো। যে দামের স্মার্টফোন সে জায়গায় অবশ্যই মেটালে ডিজার্ভ করে থাকা উচিত ছিল। রিয়ার প্যানেলটা টোটালি ফ্রস্টেড, ফাইবার রেইনফোর্সড ওই যে গ্লাস্টিক টাইপের একটা জিনিস আর কি, ওইটা ব্যবহার করছে। স্মার্টফোনটা খুব বেশি হেভি আপনাদের কাছে লাগবে না, IP68 এর রেটিং রয়েছে। তবে ক্যামেরা মডেলের দিকে যদি একটু লক্ষ্য করেন দেখবেন এখানে বেশ বড়সড় করে লেইকা লেখা আছে। লেইকার সাথে এই স্মার্টফোনটা কোলাবোরেশন করছে এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা বলতে পারি বাংলাদেশে মানে অফিসিয়ালি লেইকার সাথে কোলাবোরেটেড কোনো স্মার্টফোন আমরা পেতে চলছি। ধন্যবাদ বাংলাদেশ Xiaomi-কে ওদের নাম্বার সিরিজ দেশের মার্কেটে নিয়ে আসার জন্য, লঞ্চ করার জন্য। এবারে তো আমরা Xiaomi 17T দেখছি, নেক্সট টাইম আশা করছি আমরা আরও বড় ভাইদেরকেও দেখব এবং অবশ্যই আসলে ওদের নাম্বার সিরিজের ডিভাইসগুলো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা উচিত হবে। এনিওয়ে, আমরা যদি ডিসপ্লে সেকশনে চলে আসি, স্মার্টফোনটা ডিসপ্লে সাইজ যেটা বললাম 6.59 ইঞ্চ, অ্যামোলেড প্যানেল 1.5K রেজলিউশন রয়েছে। যে সাইজ সেই জায়গায় 1.5K একদমই পারফেক্ট। মানে এখানে 2K এর প্রয়োজন ছিল না আসলে। 68 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ পর্যন্ত আমাদের টেস্টিংয়ে দেখলাম রিফ্রেশ রেট পারফেক্টলি দিচ্ছে, মোস্টলি 120 হার্টজই আপনি পাবেন। এছাড়াও 3840 হার্টজ PWM ডিবিংস রয়েছে এখানে। আর এটাতে HDR10+ এর সাপোর্ট পাবেন, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে অ্যান্ড 3500 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। স্পেক ওয়াইজ এমনটাই, তবে আপনি ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে পারফেক্টলি ভিজিবিলিটি পাবেন। আপনি আউটডোরে গিয়েও যদি ব্যবহার করেন বা ক্যামেরা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখতে কোনো ধরনেরই সমস্যা হয় পড়তে হচ্ছে না। টাচ রেসপন্স ভালো এই স্মার্টফোনটার, ইভেন গেমিং টাইমে আরও বেশ স্মুথ একটা ভাব পাওয়া যায়। আর এটার ডিসপ্লের চিন বেজেল এরিয়াও কিন্তু যথেষ্ট ন্যারোই রয়েছে অ্যান্ড সিমেট্রিক্যাল। অফকোর্স এটা সিমেট্রিক্যাল। টপ সেন্টারে পাঞ্চহোল কাটআউট রয়েছে। যেহেতু ফোনটার সাইজ অনেক বেশি বড় না, সো আমার মনে হয় পাঞ্চহোল কাটআউটটা Xiaomi চাইলে আরও বেশি ছোট রাখতে পারতো। ইভেন ওদের K সিরিজের ফোনগুলোতে আমরা দেখেছি অনেকটাই ছোট রাখে। সে যাই হোক না কেন, এই ডিসপ্লেটার কালার রিপ্রেজেন্টেশন খুবই ভালো, বেশ ভাইব্রেন্ট কালার দেয়। মাল্টিমিডিয়া কনভার্সন কিংবা গেমিং করেন, ভালো লাগার কথা। চলে আসি ক্যামেরাতে। স্মার্টফোনটির রিয়ারে মোট তিনটা শুটার রয়েছে, 4টা লাগবে হঠাৎ করে দেখতে আর কি। এটা ক্যামেরা না আসলে। তো মেইন শুটার 50 মেগাপিক্সেল, পরবর্তী শুটার 50 মেগাপিক্সেল, যেখানে আমরা 5x অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছি। ওয়াইএস রয়েছেও কিন্তু এখানে, মেইন ক্যামেরাতেও রয়েছে। আর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। লেইকার সাথে যেহেতু একটা কোলাবোরেশনের মধ্যে দিয়ে আসছে, সুতরাং আমরা ওরকম একটা ফিল পাবো এবং লেইকা অথেন্টিক অ্যান্ড ভাইব্রেন্ট দুইটা মোড আপনারা পেয়ে যাবেন ক্যামেরাতে। এবং আমার যেটা মনে হয় অথেন্টিকের তুলনায় ম্যাক্সিমাম মানুষই বেশি পছন্দ করবেন ভাইব্রেন্টটা। অথেন্টিকের ক্ষেত্রে হয় কি একটু ফ্ল্যাট টাইপের একটা টোন দেয়, যেগুলো পছন্দ করবে আবার বেশি যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করেন, মানে আফটার ক্লিকিং আপনি আবার কাজবাজ করবেন, যারা ছবি এডিট করেন তাদের কাছে আসলে ওইটা বেশি ভালো লাগার কথা, আপনার হাতে সুযোগ থাকে বেশি। আর এদিকে ভাইব্রেন্টের ক্ষেত্রেও একেবারে মানে সুপার ভাইব্রেন্ট, ওভার স্যাচুরেটেড এরকম কোনো বিষয় না, বরং এটাও নিউট্রাল জায়গায় থাকে কিন্তু তুলনামূলকভাবে আরেকটু আই ক্যাচি টাইপের লাগে। তবে ভালোর বিষয় ছিল ছবিতে ওভার কন্ট্রাস্টের কোনো ব্যাপার ছিল না, কন্ট্রাস্ট লেভেলটা বরং একটু কম লাগতে পারে আপনাদের অনেকের কাছে। এতে করে শ্যাডোর দিকে আবার আমরা ডিটেলটাও কিন্তু বেশ ভালো দেখছি। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল যথেষ্ট ওয়াইড এবং এই স্মার্টফোনটার ছবি 2x এ নিয়েও খুব সহজে ব্যবহার করা যায়, অর্থাৎ আপনি মানে 1x এ তুলে ফেলছেন, পরবর্তীতে জুম করে চাইলেও ব্যবহার করতে পারবেন। ছবির কর্নার এরিয়াতেও আমরা শার্পনেস ডিটেল বেশ ভালোই পাচ্ছি। তাছাড়া শ্যাডো বা লো লাইটের দিকেও ভালোই ডিটেল ধরে রাখতে পারছে। এক্সপোজার কন্ট্রোলিং ভালো, বিশেষ করে হেভি হাইলাইট এরিয়াগুলোতেও কিন্তু ভালোভাবেই কন্ট্রোল করার ট্রাই করছে এই স্মার্টফোনটা। তবে হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রে একটু মনে হলো কুলারের দিকে টোনটা থাকছে। ম্যাক্সিমাম ক্লিকে আপনারা আশানুরূপ রেজাল্ট পাবেন এই স্মার্টফোন থেকে। আমার মনে হয় ফোনটার দামটা যদি আমরা একটু ক্লিয়ার করে নিই তাহলে আপনাদের প্রত্যেকটা বিষয় ধরতে সুবিধা হবে। স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে ওরা অফিসিয়ালি লঞ্চ করে ৭৯,৯৯৯ টাকায় বা ৮০,০০০ টাকায়। দামটা নেহাত কম না, এরকম বাজেট থেকে আমরা ডেফিনেটলি সেরকম কিছু রেজাল্টই আশা করবো, তাই তো? এবারে আপনাদের ধরতে সুবিধা হবে। ও আরেকটা ব্যাপার বলে দিই, এই দামের প্রসঙ্গে মানে দামটা বেশি হয়েছে না কম হয়েছে না কি অবস্থায় আছে এই বিষয় নিয়ে আমরা ভিডিও শেষ পর্যায়ে আলোচনা করবো, ওটা অবশ্যই শুনে যাবেন। যেটা বলছিলাম যে মেইন ক্যামেরা প্রপার লাইটিং কন্ডিশনে বা ডে লাইট কন্ডিশনে বেশ ভালো আউটপুট দিচ্ছে, বাট লো লাইটের কি অবস্থা
লো লাইটেও কিন্তু এই স্মার্টফোনটা স্ট্রাগল ফ্রি একটা রেজাল্ট দেয়, যেখানে আমরা ডাইনামিক রিসেন্টাল যথেষ্ট ওয়াইড দেখছি, ইভেন লো লাইটেও। বিশেষ করে শ্যাডোতেও বেশ ভালো একটা ডিটেল ধরে রাখতে পারছে এই ডিভাইসটা। ওভার কন্ট্রাস্টেও কিন্তু এখানে করছে না। হ্যাঁ, স্যাচুরেশন লেভেল মনে হচ্ছে কিছুটা বাড়ছে, একটু আই ক্যাচি টাইপের ফিল দিচ্ছে আর কি এখন, যেটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে, কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া রেডি টাইপ বলা যেতে পারে। তবে শার্পনেস ডিটেল ভালো, অ্যান্ড ফোনটা সুপার স্টেডি হাতেও ধরে রাখার প্রয়োজন পড়ে না নাইট মোডের ক্ষেত্রে। এবার যদি আসেন জুম লেন্সের কাছে, এখানে যে টেলিফটো জুম লেন্সটা রয়েছে, ইভেন আপনি এই স্মার্টফোন দিয়ে যদি 2x এর ছবি নেন, 2x এর ছবিতে কিন্তু আপনি তুলনামূলক একটু ডিফারেন্ট বিহেভিয়ার লক্ষ্য করবেন। মানে আমরা যেমন কিনা একটু আগে দেখছিলাম 1x এর ছবিগুলো কিছুটা মানে ফ্ল্যাট, ইভেন আমরা ভাইব্রেন্টে গেলেও ওই লেভেলের ভাইব্রেন্ট ছিল না, কিন্তু 2x এর ক্ষেত্রে কন্ট্রাস্ট লেভেলটা কিছুটা বেড়ে যাওয়ার কারণে আপনি ডার্কেস্ট এরিয়াগুলোতে একটু ডিটেল কম পাবেন, বাট ছবিগুলো আরও বেশি মানে আইকেসি টাইপের লাগে, একটু কালারফুল লাগছে, যেখানে 1x এর সাথে কালার টোনের একটু তফাৎ রয়েছে। তবে শার্পনেস ডিটেল ভালো। তবে এখানে ওরা কি করছে, 1x এর পরে 2x, 2x এর পরে ডিরেক্টলি 5x এ চলে গেছে। হ্যাঁ, এবারে আপনি যদি 5x দিয়ে তোলেন ছবি, সেটাও কিন্তু লসলেস জুমে নিচ্ছে। 5x এর কালার টোনটা আবার একটু ডিফারেন্ট, এইটা আবার একদম সুপার ফ্ল্যাট না, আবার ওই 2x এর মতো অত বেশি কন্ট্রাস্টই না, মাঝামাঝি পর্যায়ে থাকছে। তবে শার্পনেস ডিটেল এখানেও আপনারা ভালো পাবেন। ইভেন এটা দিয়ে আপনি চাইলে ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন, টপ নচ লেভেলের যে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখি ওই লেভেলের তো না, বাট স্টিল এটা দিয়ে করা যাবে। বাট যেটা হয়, একটা ব্যাকগ্রাউন্ড ব্লার তৈরি হয়, মানে ন্যাচারাল একটা বোকে পাওয়া যায়। অর্থাৎ আপনি মোটামুটি 5x এ গিয়ে ক্লোজ কোনো সাবজেক্টের যদি ছবি তুলতে চান, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আপনার কাছে একদমই ন্যাচারাল মনে হবে, আর ওটা আসলে ন্যাচারাল ব্লারই। সো লসলেস জুমে আপনি ছবি তুলতে পারছেন 5x এ, আপনার প্রসেসিং ছবিগুলো আরো বেশি বেটার মনে হয়। তবে এরপর যদি আপনি 10x ছবি তুলেন, ছবিগুলো তোলার সময় দেখতে খুব একটা দারুণ না লাগলো, তোলার পরে ওর প্রসেসিং সিস্টেম বেশ ভালো একটা আউটপুট দেওয়া ট্রাই করে, সে ছবিগুলোকেও কাজে লাগানো যেতে পারে। কিন্তু এর উপরে যদি যান, সেগুলো খুব একটা হামরি হবে না, বরং কিছুটা আর্টিফিশিয়াল একটা টোন দেয়। এবং সর্বোচ্চ জুমে যদি যান 120x এ গিয়ে তো ছবি তোলা যায়, কিন্তু একটু অয়েল পেন্টিং টাইপের লাগে আর কি। সো ওইটা আছে, একান্ত বিশেষ কোনো কাজে প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন। বাট আই থিঙ্ক যে 30x এর মধ্যে থাকলে আপনারা ইউজেবল আউটপুট বের করতে পারবেন। বাট 10x পর্যন্ত মোটামুটি বেশ ভালো, 5x তো একদমই অপটিক্যাল। এরপর যদি আলট্রা ওয়াইডে আসি, আলট্রা ওয়াইডটাও কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দিচ্ছে, বিশেষ করে ডেলাইট কন্ডিশনে শার্পনেস ডিটেলও যথেষ্ট ভালোই ধরে রাখতে পারছে। এমনকি কালার টোনেরও একটা সিমিলারিটিস আমরা লক্ষ্য করি। প্লাস এইটার হাইলাইট কন্ট্রোলিংও কিন্তু খুব ভালো করছে, ডাইনামিক রেঞ্জও ভালো। তবে লো লাইটে মেইন ক্যামেরাটা যত বেটার পারফরমেন্স করছে, আলট্রা ওয়াইডে আবার লো লাইটে ওই লেভেলের পারফরমেন্স তো করতে পারছে না, যেখানে আমরা কিছুটা স্ট্রাগল করতে দেখছি। মানে যেটা হয়, ডার্ক এরিয়াগুলোকে অনেক বেশি ডার্ক করে ফেলছে আর কি। সো ওই জায়গাগুলোতে ডিটেল আপনি কম পাবেন। মোটামুটি আলোতে আপনারা যদি আলট্রা ওয়াইড দিয়ে ছবি তোলেন, তাহলে আসনের আউটপুট বের করা সম্ভব এই স্মার্টফোন থেকে একদমই। এরপরে পোর্ট্রেট মোডে ওরা 3টা ফোকাল লেন্থ দিচ্ছে, 1x, 2x অ্যান্ড ডিরেক্টলি 5x। এবারে 5x এর ছবি তো ডেফিনেটলি ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগার কথা, বাট অনেক দূর থেকে তুলতে হয় সেক্ষেত্রে। কিন্তু ভালো বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আর্টিফিশিয়াল লাগছে না। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আপনার কাছে মানে ন্যাচারাল টাইপের একটা ফিল মনে হবে। এজ ডিটেকশন খুবই ভালো, Xiaomiর স্মার্টফোন এই জায়গাটায় বরাবরই ভালো করে, এজ ডিটেকশন ভালো করার ট্রাই করে। এই ডিভাইসটাতে আমরা দেখছি এজ ডিটেকশন খুবই দুর্দান্ত রয়েছে। তাছাড়া ওভার ব্রাইট বা আনন্যাচারাল টোন এই জাতীয় কোনো প্রবলেম ফেস করবেন না, আপনার কাছে বেশ ন্যাচারাল একটা টোন মনে হবে। তবে আমি প্রিফার করবো এখানে আপনারা 2x আর 5x এর ছবিগুলো নেন, সেগুলোর ছবি বরং বেটার মনে হয়। এখানে বেশ কিছু ফিল্টার্স রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। লেকারও নিজস্ব বেশ কিছু ফিল্টার্স দেওয়া আছে, যেগুলো একটু ডিফারেন্ট টোন আপনাকে দেবে নিশ্চয়ই। তবে আমরা পোর্ট্রেট মোডে রাতের বেলাও ছবি তুলে দেখছিলাম, রাতের বেলার ছবিগুলো কিন্তু বেশ ভালোই ডিটেলে ধরে রাখতে পারে, একটু সফট মনে হয়, স্টিল দেখতে ভালো লাগে আর কি। কিন্তু একটা উইয়ার্ড বিষয় লক্ষ্য করলাম, এর যে 5x টেলিফটো জুম লেন্সটা রয়েছে, ওটা দিয়ে যদি কোনো মানুষের হিউম্যানের ছবি তুলতে চান এবং ব্যাকগ্রাউন্ড ধরুন অনেক দূরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা ব্লারনেস আমরা লক্ষ্য করবো বা ডেপথ অফ ফিল্ড ক্রিয়েট হবে। এখন রিয়ারের যে ওই যে ব্লারনেসটা, ওইটা একটু খুব ডিফারেন্ট লাগছে আমার কাছে, যেটা ন্যাচারাল লাগছে না আর কি, একটু অন্যরকম লাগছে। এইটা আপডেটের মাধ্যমে ফিক্স করলে বেশ ভালো হয়। আর একটা বিষয় হলো, তখন ফেসে একটু আলাদাভাবে প্রায়োরিটি দেওয়ার ট্রাই করে স্মার্টফোনটা, ফেসটা ওই মুহূর্তে, মানে এটা কিন্তু পোর্ট্রেট মোডে বলছি না, নর্মাল মোডেই, বাট 5x জুমে দেখবেন ফেসটাকে একটু এক্সট্রা ব্রাইট করছে এবং ফেসের আশেপাশে টোটাল এরিয়া ধরেই কিছুটা ব্রাইটনেস লক্ষ্য করা যায়। এই ব্যাপারটাকে একটু মানে উইয়ার্ড লাগছে, ইভেন এটা ভিডিওর ক্ষেত্রেও। সো এইটা একটা গ্লিচ টাইপের, এটা আমার মনে হয় ফিক্স করা সম্ভব। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সুন্দর, বেশ শার্প, ওয়েল ডিটেলে ছবি দিচ্ছে, ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে শার্পনেস ডিটেল ভালো, একদম মানে চাইনিজ ভ্যারিয়েন্টের যে ডিভাইসগুলো আমরা দেখি অনেক সময় ওভার ব্রাইট করে ফেলে, ও জাতীয় কোনো প্রবলেম আমরা ফেস করিনি। এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, যেখানে আমরা দেখছি একটু ওয়ার্মিশ টোন দিচ্ছে হালকা, আর সাউন্ডটা রেকর্ড হচ্ছে এই ডিভাইসটাতে। প্লাস এই মুহূর্তে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে কিন্তু 4K 30 fps ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনারা 4K 30 fps রেকর্ড করতে পারবেন। একটু কন্ট্রাস্ট লেভেলটা বেশি লাগছে আমার কাছে, এর বাইরে মোটামুটি ওকে আছে। আপনারা দেখবেন হালকা একটা ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও লক্ষ্য করা যায়, কাছে নিয়ে আসলে ব্যাপারটা আর একটু ভালো বোঝা যায় আর কি। বাট রিয়ারের ক্যামেরায় আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps এ। এইখানেও সিমিলার বিষয় লক্ষ্য করছি, আপনারা
কন্ট্রাস্ট লেভেলটাকে একটু বেশি দেখবেন, একটু কন্ট্রাস্টে ভিডিও দিচ্ছে, তবে জিটারিং নেই, ভিডিওর শার্পনেস ডিটেলও ভালো, ডাইনামিক হ্যান্ডেলও যথেষ্ট ভালোভাবে করার ট্রাই করতেছে। অন্যদিকে স্ট্যাবিলিটিও ভালো আছে যেহেতু ওয়াইএস কাজ করছে, বাট স্ট্যাবিলিটি ভালো পাবেন আপনি আবার আলট্রা ওয়াইডে, কিন্তু এখানে আবার একটা লিমিটেশনস দিয়ে রাখছে 4K 30fps। 4K 30fps হলেও ভিডিও কোয়ালিটি ওয়াইজ গুড, ভিডিওতে আমরা একটু ওই যে কন্ট্রাস্ট লেভেলটাকে বাড়তে দেখবো, বাট এর বাইরে কিন্তু ভালো এবং খুবই আলট্রা লেভেলেরই আসলে মানে স্টেবল করতে পারতেছে এই জায়গাটায়। তবে 60fps-টা থাকা জরুরি ছিল। ইভেন যখন আপনি একটা ফোন 80,000 টাকায় কিনছেন, সেটা অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল গ্রিন চ্যানেল যে চ্যানেলই বলেন না কেন, সেই জায়গায় ডেফিনেটলি আমরা আলট্রাওয়াইডের ক্ষেত্রেও 4K 60fps এক্সপেক্ট করতেই পারি। সো ওইটারও একটা লিমিটেশনস আছে। ক্যামেরাতে ভালো করছে বেশ কিছু জায়গায়, স্মার্টফোনটার বিশেষ করে মেইন ক্যামেরাটা ভালো রেজাল্ট দিচ্ছে। লাইকের সাথে কোলাবোরেশনের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্মার্টফোনটা বেটার আউটপুট বের করার ট্রাই করতেছে। কিছু কিছু জায়গায় লিমিটেশনস আছে, যেমন ধরুন এটার আলট্রাওয়াইডটা আরেকটু বড় করতে পারতো আই থিঙ্ক। ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিওতেও 60fps অ্যান্ড ব্যাক সাইডের ক্যামেরার এই যে আলট্রাওয়াইডও 60fps-টা জরুরি ছিল। এই জায়গাগুলোতে ফোকাস করলে পারফেক্ট হতো। ওরা বলছে এটা টেলিফটো মাস্টার। হ্যাঁ, টেলিফটোর জায়গায় আমরা অপটিক্যাল জুমের কারণে একদম লসলেস একটা ছবি পাচ্ছি ঠিকই, কিছু জায়গায় ইস্যু ছিল যেটা আমি বললাম। আই থিঙ্ক এগুলো ফিক্স করা পসিবল। অলরাইট, ভেরি গুড। চলেন এবারে আমরা একটু ভিতরে টাইপ দিই। স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করছে HyperOS 3 অন টপ অফ Android 16। MediaTek Dimensity 8500 Ultra রয়েছে, যা 4nm এর একটি SoC, UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, LPDDR5X এর RAM রয়েছে, অ্যান্ড 12256GB ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি এসছে 3টা কালার ভ্যারিয়েন্টে। স্পেক বুঝে ফেলছেন কি কি আছে। এবারে আসলে আপনি এই যে SoC-টা, এইটা কি এরকম প্রাইস সেগমেন্টে ডিজার্ভ করেন? আমি হলে বলবো আমি আসলে আরো বেটার চিপ আশা করছি এবং সেটাই থাকা উচিত ছিল। এখন এই SoC দিয়ে হ্যাঁ রেগুলার কাজ বাস্তব খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, হাই মিড রেঞ্জের মতো একটা পারফরমেন্স আপনাকে ডেলিভার করতে পারবে, বাট একদম গেমিংয়ের টপ নচ লেভেলটা আপনাকে দিতে পারবে না, বা একদম পিক পারফরমেন্সটা আশা করতে পারবেন না, যেটা কিনা আপনি এই টিকেতে আশা করেন আসলে। তবে ভালো বিষয় স্টোরেজ টাইপ UFS 4.1, অন্যদিকে LPDDR5X এর RAM, এই জায়গাগুলোতে কম্প্রোমাইজ করে নাই বলে আপনারা রিড রাইট স্পিড তো ভালো দেখছেন। রেগুলার কাজ বাজে যে কোনো টাস্কে, যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনাদের কাছে মনে হবে যে স্মার্টফোনটা বেশ স্মুথ রান করতেছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্টার, আবার র্যাম ম্যানেজমেন্ট দুর্দান্ত লেভেলের করছে, ইভেন 12GB র্যাম গুড এনাফ। সো আপনার অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়েই কাজ করতে পারবে এই ডিভাইস, অর্থাৎ লং টাইম ব্যাকগ্রাউন্ডেও ধরে রাখতে পারবে। নর্মাল ইউসেজে এই স্মার্টফোনটা ওভারহিট করে না, ওইভাবে গরম হতে দেখিনি, যদিও বা এখন অনেক বেশি গরমের সিজন। আউটডোরে গিয়ে আমরা যখন ছবি তুলছিলাম টানা, ওই মুহূর্তে আমরা এই পোর্শনটাতে মানে ক্যামেরার এই সার্কেলের আশেপাশে মোটামুটি গরম হতে দেখছি, তবে ওভারহিট হয়ে ক্যামেরা থেকে বেরিয়ে আসছে, এই প্রবলেমটা আমরা ফেস করি নাই এই ডিভাইসটাতে। আর হ্যান্ড ফিলটা ওই লেভেলে আসে না, যেহেতু প্লাস্টিক বিল্ড বা প্লাস্টিক বডির ডিভাইস। সো এখানে থার্মাল থ্রোটলের কোনো ইস্যু পাবেন না রেগুলার টাস্কে। গেমিং বাদে আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, একটা স্মার্টফোন দিয়ে যে ধরনের কাজগুলো করে থাকেন, সেটা খুব সহজেই এই ডিভাইসটা হ্যান্ডেল করতে পারবে। বাই দ্য ওয়ে, একটা বিষয় তখন বলা হয়নি, ক্যামেরাতে বলা উচিত ছিল, এটাতে কিন্তু ক্যামেরা টু API লেভেল 3-তে অ্যাক্টিভ রয়েছে। একই সাথে আমরা HyperOS-এও এখন পর্যন্ত কোনো ধরনের বাগ বা ইস্যু পাইনি, যদিও বা এই ডিভাইস আমাদের কাছে অনেকদিন আছে এমনটাও না, মোটামুটি সপ্তাহখানেক প্লাস টাইম ধরে আছে। তো সেই জায়গা থেকে আমরা HyperOS-এরও কোনো গন্ডগোল আমরা ফেস করিনি এখন পর্যন্ত। এর ফিচার্স হিসেবে আপনারা সার্কেল টু স্টার্স অবশ্যই এই ডিভাইসটিতে পেয়ে যাচ্ছেন, তাছাড়া ইনবিল্ড জেমিনাই রয়েছে, সেগুলো আপনার নিশ্চয়ই রেগুলার কাজবাজকে আরও বেশি সহজতর করে তুলবে। গেমিংয়ের প্রসঙ্গে আসলে এই স্মার্টফোনটাতে আমরা PUBG দিয়ে রান করি ফার্স্টে, যেটা বাংলাদেশের মানুষজন বেশি খেলে। সুপার স্মুথ এবং আলট্রা এক্সট্রিমে প্লে করতে পারবেন এবং রেজাল্ট আশানুরূপ, অর্থাৎ 1-2 ফ্রেম রেট আমরা মানে ওঠানামা করতে দেখছি, বেশ অপটিমাইজ একটা রেজাল্ট দিচ্ছে ডিভাইসটার সাথে। তবে আপনি অ্যাকশন মোমেন্টে গেলে সামটাইমস ছোট ছোট স্ট্যাটারের মতো হয়তো লক্ষ্য করতে পারেন। আবার যদি কেউ কিনা রেকর্ডিং অন করে আসলে গেমিং করতে চান, তাহলে দেখবেন ফোনটা হিট জেনারেট বেশি করছে। হ্যাঁ, গেমিং টাইমে স্মার্টফোনটা ভালোই হিট জেনারেট করে। আমরা PUBG-র ক্ষেত্রে 30 মিনিটস গেম প্লেতে 39 ডিগ্রিতে চলে আসতে দেখছিলাম, যেটা আমার কাছে তুলনামূলকভাবে একটু বেশি লাগছে রুম টেম্পারেচার কিংবা এই যে আমাদের মানে এসি কন্ডিশনে। হয়তো আউটডোরে এই টেম্পারেচারটা একটু বেশি যেতে পারে, আর ব্যাটারিটা বার্ন তখন আমার মনে হচ্ছিল একটু বেশি করছে। এই ধরনের কম্প্যাক্ট ফোনগুলোর থার্মাল ম্যানেজমেন্টটাতে একটু কষ্ট হয়ে যায়, যেটা হয়তো বা এখানে একটু ফেস করতে পারেন আপনারা। তবে থার্মাল থ্রোটল করছে কিংবা গেমিং পারফরমেন্স ড্রপ করছে PUBG-তে এসে আমরা সেই প্রবলেমটা ফেস করিনি। অন্যদিকে গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে 30 মিনিটস গেম প্লেতে 60 FPS-এ আমরা দেখছিলাম 41-42 ডিগ্রিতে গিয়ে হিট করছে, অ্যান্ড স্মার্টফোনটার পারফরমেন্সও তখন কিছুটা ড্রপ করছিল। তখন আমরা এটাকে 50-এর নিচেও আসতে দেখছি ফ্রেম রেট। আবার যদি আমরা অ্যাভারেজে বলি 52-53 এরকম জায়গায় থাকছে, মানে লং রান সেশনে। তবে আপনি ধরুন 30 মিনিটস গেম প্লে করছেন, ওই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন 55 অ্যারাউন্ড এর আশেপাশে FPS পাবেন। বাট আমি বলবো এই ডিভাইসটাতে আপনারা 30 FPS-এর মধ্যে খেললে বেটার, যদি গেনশন ইম্প্যাক্ট খেলতে চান, না খেললে আরো ভালো। তাছাড়া কল অফ ডিউটি মোবাইল বেশ অপটিমাইজ রেজাল্ট দিচ্ছে ডিভাইসটাতে, যদিও এই ফোনটাকে আমরা গেমিং ফোন হিসেবে বিবেচনা করছি না বা সেই জায়গা থেকে দেখছি না। তারপরও এরকম বাজেট দিয়ে একটা ফোন কিনলে যে কেউ চাইতেই পারে যে আরে আমার একটা দামি ফোন আছে, তো আমি মাঝে মাঝে এখন একটু কেন গেম খেলছি না। আসলে বাজেটে গেলে পরে তো এক্সপেকটেশন লেভেল হাই হয় না, তো সেই
সেই জায়গা থেকে আমি এভাবেই বলছি, তো আপনারা সময় কাটানোর মতো গেমিং করতে পারবেন বা মানে ক্যাজুয়ালি গেমিং করতে পারবেন। ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য না কেনাটা বেটার। একে তো ফোনটার সাইজটা বেশ কম্প্যাক্ট ফোনে অনেকে গেমিং করে খুব একটা মজা পায় না, আবার শাওমিও এটাকে গেমিং ফোন হিসেবে আসলে নিয়ে আসে নেই বা সেভাবে মেড করা হয়নি, সেভাবে দাবিও করছে না। স্টিল আপনারা সময় কাটাতে পারবেন আর কি। এই পারফরমেন্স সেকশনটাতে 80,000 টাকা আমি আরও বেটার কিছু ডিজার্ভ করি বলে মনে করি। এখন আমি ভিডিও শুরুতে বলছিলাম দাম নিয়ে আমরা ভিডিও শেষ পর্যন্ত দিয়ে কথা বলবো, কথাগুলো আমি এখনই বলি। এই স্মার্টফোনটার দামটা হ্যাঁ আরও কিছুটা কম হলে তো অবশ্যই পারফেক্ট হতো, বাট আমরা এই ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে আসলে অন্য কান্ট্রিতে এটা তো লঞ্চ করছে সেই 28 তারিখে, আপনারা জানেন লাস্ট মান্থের। তো অন্য কান্ট্রিতে কেমন দামে এসছে, আমরা ইউরোপিয়ান মার্কেট, পাকিস্তান মার্কেট ওইগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে, বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে যা দাঁড়ায় তাতে দাঁড়ানোর কথা 1,07,000-5,000 টাকার মতো, হ্যাঁ 1,07,5,000 টাকা এরকম। তো সেই হিসাবে বাংলাদেশে যে লঞ্চ করছে 80,000 টাকা, ওই হিসাব অনুযায়ী কমে লঞ্চ করছে, ইটস ট্রু। বাট আমরা যখন কিনা মার্কেটে কম্পিটিটর বলেন, আমি অফিসিয়াল কম্পিটিটরের সাথেই কম্পেয়ার করছি, ব্যাপারটাও এমন না, কিন্তু হয় কি গ্রে চ্যানেলটাও অনেক বড় হয়ে আছে, আমি কাউকে রিকমেন্ডও করছি না ওগুলি কেনার জন্যই। বাট মানুষের হাতে যখন সুযোগ থাকে তখন কম্পেয়ারও করতে চাইবে, খুব স্বাভাবিক অর্থেও অফিসিয়াল টু অফিসিয়ালি কম্পেয়ার করা উচিত। সেই জায়গায় আপনি অন্য একটা বিষয়ও চিন্তা করতে পারেন, এই স্মার্টফোনটা কিনতে গেলে শাওমি 2টা গিফট দিচ্ছে, রাইট? প্রি অর্ডারের ক্ষেত্রে আপনি 2টা গিফট পেয়ে যাচ্ছেন, এবং সেই গিফটের ভ্যালু আসলে কত? ওই গিফটের ভ্যালু দাঁড়ায় 20,000 টাকা। তাহলে গিয়ে এই স্মার্টফোনের দাম দাঁড়ায় আবার 60,000 টাকা। এখন এভাবে ভাবলে মোটামুটি কিন্তু বেশ ভালো প্রাইসিং হিসেবে চিন্তা করা যেতে পারে। যাই হোক, ওয়াইফাই 6 রয়েছে ডিভাইসটাতে, ব্লুটুথ 6.0 রয়েছে, এনএফসির সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। এরপরে স্মার্টফোনটার হ্যাপটিক ফিডব্যাকটা ভালো করছে, এটা যথেষ্ট টাইট অ্যান্ড স্ট্রং, আপনাকে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফিল দিতে পারবে। স্টেরিও স্পিকারটা ভালো, 60/40-তে সাউন্ড দেয়, যদিও তারপরেও সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন, লাউড এনাফ অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়, ডেপথও ভালো আছে সাউন্ডের। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা একটু নিচ দিকে লাগতে পারে, যেহেতু এটা ছোট ডিভাইস সো রিসার্চ করতে সমস্যা হচ্ছে না, ফাস্ট অ্যান্ড একুরেট। 6500 mAh এর ব্যাটারি অ্যান্ড 67 ওয়াটের চার্জিং সিস্টেম, এর বক্স আপনারা পেয়ে যাচ্ছেন। এখন তো অনেকে চার্জার দেয়ই না, সেই জায়গা থেকে অ্যাটলিস্ট থ্যাঙ্কস। অন্যদিকে 22.5 ওয়াট রিভার চার্জিং টেকনোলজিও সাপোর্ট নেয় এই ডিভাইসটা। নেটওয়ার্ক রিসিপশনে কোনো ধরনের গন্ডগোল আমি পাইনি এই ফোনটাতে। স্মার্টফোনটার ব্যাটারি সেকশনে এসে ওরা আমার মনে হয় ওয়্যারলেস চার্জিং টেকনোলজিটা দিয়ে দিলে আর একটু ফ্ল্যাগশিপ টাইপের ফিল দিতে পারতো, যদিও এটা সেমি ফ্ল্যাগশিপ একটা ডিভাইস, থাকলে আর কি ভালো হতো। এখন এই ডিভাইসটা 80,000 টাকায় কোন কোন জায়গাগুলোতে ভালো করছে, কারা কিনবেন হচ্ছেন যারা কিনা একটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস কিনতে চাচ্ছেন, আপনার ক্যামেরাটা ভালো হওয়া চাই, আপনার ডিভাইসটাতে লেইকার মতো একটা অত বড় কোম্পানির কোলাবোরেশন থাকা চাই, এবং সেই ফিলটা আপনি ছবিতে আসলে পাচ্ছেন, তারা স্মার্টফোনটাকে দেখতে পারেন, পোর্ট্রেটে মজা পাবেন। দেন ব্যাটারি ব্যাকআপ আসলে ভালো, ব্যাটারি ব্যাকআপটা যেমন ধরুন 1 দিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন যদি আপনি একটু হেভি ইউজার হয়ে থাকেন, না 1.5 দিনের মতো ব্যবহার করা যাবে না, মানে দিন শেষে দেখবেন ব্যাটারি থাকছে আর কি এরকম। দেন ওভারঅল অপটিমাইজেশন ভালো ছিল, অর্থাৎ স্মার্টফোনের স্মুথনেস ভালো, পারফরমেন্স ওয়াইজ একদম টপনাস লেভেলের না হলেও রেগুলার কাজবাজের জন্য বা দেখা যায় যে একটা মানে সেমি ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে যে ধরনের পারফরমেন্স আশা করেন সেটা আপনাকে ডেলিভার করতে পারছে, গেমিংটা ওই লেভেলের বাদে। আপনাদের কাছে শাওমির এই নতুন ডিভাইস কেমন লাগলো? আমি তো থ্যাঙ্কস জানাবো শাওমিকে, অ্যাটলিস্ট ওরা বাংলাদেশে ওদের নাম্বার সিস্টেম নিয়ে আসছে এই জন্য, বাট আশা করছি নেক্সট টাইম আরও দারুণ প্রাইসিংয়ে আরও দারুণ ডিভাইসগুলো নিয়ে আসবে। সব ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।